কোনো মতেই একমত না। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 2009 থেকে 2024-এর জুলাই আন্দোলন, বিএনপির আন্দোলন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইতিহাসের মোড়। বাংলাদেশের রাজনীতিতে গত 1.5 দশক ছিল আন্দোলন, নির্বাচন, সংঘাত এবং পরিবর্তনের এক দীর্ঘ অধ্যায়। 2009 সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক টানাপোড়েন, বিরোধী দলের ধারাবাহিক কর্মসূচি, নির্বাচনকে ঘিরে বিতর্ক এবং শেষ পর্যন্ত 2024 সালের জুলাইয়ের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন, সব মিলিয়ে এই সময়কাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে আলোচিত। আজকে আমরা তুলে ধরব 2009 সাল থেকে জুলাই 2024 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনৈতিক ভূমিকা, তাদের আন্দোলনের ধারাবাহিকতা এবং জুলাই আন্দোলনের সঙ্গে তাদের অবস্থান ও সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও প্রেক্ষাপট। 2009 নতুন সরকার, নতুন বিরোধী রাজনীতি। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়ে সরকার গঠন করে, বিএনপি বিরোধী দলে যায়। এরপর থেকেই দেশের রাজনৈতিক পরিবেশে নতুন বাস্তবতা তৈরি হয়। বিএনপি অভিযোগ করতে থাকে যে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিরোধী মতের পরিসর সংকুচিত হচ্ছে। অন্যদিকে সরকার বলে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবিধানিক শাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই সময় থেকেই দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ আরও তীব্র হতে থাকে। 2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। বিএনপি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। দলটির বক্তব্য ছিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণের আস্থা অর্জন করা কঠিন হবে। সরকারের বক্তব্য ছিল, উচ্চ আদালতের রায় এবং সংবিধানের আলোকে এই পরিবর্তন আনা হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে সমাবেশ, হরতাল, অবরোধ সহ নানান রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। 111-এর যে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার, তাদের যে একটা নীল নকশা, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের একটা যে রুদ্ধ পরিবেশ সেটা সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে 2008-এর ইলেকশনও কিন্তু একটা বিতর্কিত ইলেকশন ছিল, কিন্তু তারপরও বিএনপি সেটা মেনে বিএনপি যথারীতি সংসদীয় কার্যক্রমে তত গণতান্ত্রিক কার্যক্রমে ছিল, লিপ্ত ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করার জন্য, ওনাকে বন্দী করে রেখে 18 এবং 24-এ এই ধরনের নির্বাচন করে, প্রশাসনের নির্বাচন করে ক্ষমতা থাকার যে নীল নকশা আগে থেকে এঁকেছিল, এটি আমরা অনেকেই দেশের জনগণ বুঝতে পারে নাই, কিন্তু আমরা যারা সচেতন নাগরিক ছিলাম আমরা এটা ফুল বুঝতে পারতাম এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা 2014 সালের নির্বাচনে যাই নাই, আমরা আন্দোলন করেছি। জানি যে নির্বাচনে গেলে এটি একটি প্রশাসনের নির্বাচন হবে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়াই আমাদের নির্বাচন করতে হয়েছিল। বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে অবরুদ্ধ, কি ঘটেছিল? 2013 সালের 29 ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির একটি বহুল আলোচিত দিন। সেদিন বিএনপি ঘোষণা দিয়েছিল মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি, কিন্তু কর্মসূচি শুরুর আগেই গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে দেখা যায় বালু বোঝাই ট্রাকের সারি। বিএনপির দাবি ছিল এই ট্রাকগুলো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল যাতে দলীয় চেয়ারপারসন বাসা থেকে বের হতে না পারেন, ফলে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পারেননি। অন্যদিকে সেই সময় সরকার বলেছিল জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের অভিযোগ অস্বীকার করা হয়। এই ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশি বিদেশি গণমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এর প্রায় 1 বছর পর 2015 সালের 5 জানুয়ারিতে আবারও অনুরূপ অভিযোগ ওঠে। এবার বিএনপি অভিযোগ করে
গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে বালু ও ইট বোঝাই ট্রাক রেখে বেগম খালেদা জিয়াকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরকার আবারও জানায় এটি ছিল নিরাপত্তা নিশ্চিত করার অংশ এবং অবরুদ্ধ করার অভিযোগ সঠিক নয়। বেগম খালেদা জিয়ার যখন 20 কোটি টাকার মামলায় যখন ওনাকে এই রায় দিয়েছিল, তখনও আমরা এই কাজীর মোড়ে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আন্দোলন সংগ্রাম আমরা নিজেরাই সম্পৃক্ত ছিলাম। 2014 সালের নির্বাচনে আমরা এই আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতের ভোট দিনে এভাবে করে তারা নির্বাচনকে ক্ষত করে 17 বছর রেখেছে ওরা এভাবে আমাদের এই আন্দোলন আস্তে আস্তে করে 17 বছর আন্দোলন, নেতাকর্মীরা রাজপথে মার খেয়ে এই আন্দোলন সংগ্রাম করছে। সবাই সবার মতো করে আন্দোলনের জন্য সবাই নেতৃত্ব দিয়েছে। 2015 থেকে 2018 এই সময়ে বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখে। একদিকে রাজনৈতিক সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অন্যদিকে সরকার অভিযোগ করে এসব কর্মসূচির কিছু অংশে সহিংসতা দেখা গেছে। বিএনপি বলে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। 2014 সালে একটি অবৈধ নির্বাচন প্রক্রিয়ায় মেতে ওঠে। সেই নির্বাচনে বিএনপি সহ বাংলাদেশের প্রায় 52টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। সেই তথাকথিত নির্বাচনকে প্রতিহত করার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে নেমে আসি। সরকার বিরোধী আন্দোলন করি বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের মানুষের শিক্ষার অধিকার, বস্ত্র অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা রাজপথে তখন একটি অনির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে আমরা আন্দোলন করি। আওয়ামী লীগের দুঃশাসন, স্বৈরাচারী শেখ হাসিনার গুন্ডা বাহিনী তথা কথিত পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসাবে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপর লেলিয়ে দিয়েছিল। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও পরে তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং অনিয়মের অভিযোগ তোলে। বিএনপি অঙ্গ সংগঠন এবং তার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা এবং 2014 সালের নির্বাচনে দেশের মানুষকে ভোট বঞ্চিত করা, 2018 সালের দিনের ভোট রাতে করা। সরকার ও নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে। 2021 থেকে 2023 বিভাগীয় সমাবেশ। 2021 থেকে 2023 সালের মধ্যে বিএনপি সারা দেশে ধারাবাহিক বিভাগীয় গণসমাবেশ করে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, গ্রেপ্তার হওয়ার নেতাকর্মীদের মুক্তি। এই সমাবেশগুলোতে উল্লেখযোগ্য জনসমাগম হয়। সরকারের বক্তব্য ছিল বিএনপি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। তারা যখন অবৈধভাবে নিজস্ব ক্ষমতা বলে সরকার গঠন করলো, আমরা যখন রাজপথে নামলাম তো তাদের যে পাঁচাটা পুলিশ বাহিনী, প্রশাসন, তাদেরকে দিয়ে দমন করার জন্য আমাদেরকে অনেকবার রাজপথে আমাদেরকে ওদের হিংস্রতার শিকার হতে হয়েছে। 2024 সালের নির্বাচন। 2024 সালের জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলটি নির্বাচনকে বর্জন করে। সরকার জানায় নির্বাচন সাংবিধানিকভাবে সম্পন্ন হয়েছে। বিএনপি তাদের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে। জুলাই 2024 ছাত্র আন্দোলনের সূচনা। বাংলাদেশের আপামর জনতা ঢাকায় সংগ্রাম করতে যাবেন, সেই তুলনায় সাধারণ নাগরিকের মতো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা ঢাকায় অবস্থান করি। যখন এলোপাতারি গোলাগুলি চলে, ওদিন দেখেছি তখন আওয়ামী পুলিশ কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের উপর। আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী
আমরা শ্রমিক দল, আমরা রেল শ্রমিক দল করি, সেই হিসাবে দলের দিক নির্দেশনা অনুযায়ী যখন যে আন্দোলনে ডাক দিয়েছে, আমরা রেলের শ্রমিক দলে আমার মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়ছি। এই জুলাই নিয়ে মানুষ অনেকেই ব্যবসা করা শুরু করছে, কিন্তু জুলাইটা আসলে আমি মনে করি যে ব্যবসা না, জুলাইটা হচ্ছে একটা শিক্ষণীয়। 17 বছর আন্দোলন, নেতাকর্মীরা রাজপথে মার খেয়ে এই আন্দোলন সংগ্রাম করছে। সবাই সবার মতো করে আন্দোলনের জন্য সবাই নেতৃত্ব দিয়েছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে এই আন্দোলন এক পর্যায়ে নিয়ে আসছে। পুরোপুরি গণতন্ত্রকে হরণ করা হয়েছে, যেটার জন্য বিএনপি নেতা কর্মীরা ব্যাপকভাবে তারা নিপীড়িত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই গণতন্ত্রের জন্য যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেটাতে সম্পৃক্ত থেকে বিএনপি নেতা কর্মীরা লাগাতার আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সরকারকে, জাতির সামনে তার যে চরিত্র বিগত সরকারকে, সেটা উপস্থাপন করেছে এবং একটা পর্যায়ে এসে ছাত্র জনতা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। প্রথমে এটি একটি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন ছিল, পরে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। সংঘর্ষ, হতাহত, কারফিউ, ইন্টারনেট সীমাবদ্ধতা এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিএনপির অবস্থান। জুলাই আন্দোলনের সময় বিএনপি বিভিন্ন বিবৃতিতে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায় এবং আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের সমালোচনা করে। অন্যদিকে সরকার অভিযোগ করে আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তি, যার মধ্যেও বিএনপিও রয়েছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং জানায় আন্দোলনের মূল নেতৃত্ব ছিল শিক্ষার্থীদের। তারা কেবল নৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়েছে। আমরা ছাত্রদের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আমরা ভূমিকা রেখেছি এবং কি 3 আগস্ট, 4 আগস্ট নিউ মার্কেট এলাকায় যে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে, সেই তাণ্ডবে আমরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছি এবং আহত হয়েছি। আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন ছিলাম 2000, কিন্তু সেদিন আমাদের কারোই মৃত্যুর ভয় ছিল না। আমরা যখন দৌড়ানি খেয়েছি, হামলার শিকার হয়েছি, গুলি খেয়েছি, তারপরও বিন্দু মাত্র আমাদের ভয়ে ভীতি আসেনি। আমরা পরের বার যখন 4টা বাজে গিয়েছি, আমরা দ্বিগুণ সংখ্যক ছাত্র জনতা, সাধারণ কৃষক, শ্রমিক, ড্রাইভার, দিনমজুর, আপমার জনতা সকলেই আমরা সেদিন মনে সাহস নিয়ে একটাই দাবি নিয়ে আমরা সেদিন সাহসিকতা দেখিয়েছি, এই স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে হবে। এই স্বৈরাচার হাসিনার পতন না ঘটানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ছাড়িনি। তারেক রহমান এই জুলাই আন্দোলন, এই আগস্টের আন্দোলনের সময় প্রত্যেকটা দিনে কি রাজনীতিক কলা কৌশল নির্ধারণ করার জন্য আমাদেরকে সবসময় সারা বাংলাদেশের মানুষদেরকে নিপীড়িত করছে, আবার ঝাঁপিয়ে পড়ার জন্য এই কর্মকাণ্ডকে আমাদেরকে এখন দেশ থেকে ষড়যন্ত্র করে পাইতে হবে। এই এনসিবি নামক বাহিনী নামক এই ষড়যন্ত্র করছে যে সরকারকে কিভাবে ব্যাকাতে ফেলানো যায়, এই সরকারকে কিভাবে দুর্বল করা যায়। কিন্তু ওরা জানা যে তারেক রহমান নেতৃত্ব দিন দিন সাহসী নেতৃত্ব, তার নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। 24শে জুলাই হচ্ছে আমাদের চেতনা, অনুপ্রেরণা। ছাত্র জনতার আন্দোলনে যে সংগ্রাম করে ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা নিহত, আহত, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে এখন গঠিত সরকার, বিএনপি সরকার, এটাই দিয়ে আমাদেরকে জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের সনদকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ এবং এই স্লোগানের সাথে আমরা আমাদের লিডার, দেশনায়ক তারেক রহমান, 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, ওনার নির্দেশনা মেনে আমরা 31 দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি এবং বিগত দিনগুলোতে আসলে সেই দূর প্রান্ত বসে থেকে একটা মানুষ একটা চেয়ার, একটা টেবিল, একটা রুমে থেকে পুরো বাংলাদেশের রাজনীতিটা যেভাবে উনি গুছিয়েছেন, সেই গোছানোর
ওনার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা 17-18 থেকে শুরু করে লাস্ট 24-এর যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে আমার নেতা একটি বার্তা দিয়েছিল, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্রদের পাশে দাঁড়ান। সেই উদ্দেশ্যে আমরা নিউ মার্কেট, কদমতলী, 2 নম্বর গেট আমাদের জীবন বাজি রেখে আমরা যতটুকু পেরেছি ইনশাল্লাহ আমরা লড়াই করে গিয়েছি। 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সময়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে বিএনপি নিজেদের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিভিন্ন দাবি ও কর্মসূচি নিয়ে সক্রিয় ছিল। অন্যদিকে সরকার তাদের সাংবিধানিক ও প্রশাসনিক অবস্থান তুলে ধরে নিজস্ব ব্যাখ্যা প্রদান করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ একটি গণতন্ত্র ফিরে পেয়েছে। দেশ নায়ক তারেক রহমান যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আমাদের প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তবে আমাদের নেত্রী মৃত্যুর আগে একটা কথাই বলে গিয়েছেন, প্রতিহিংসা করে কখনোই মানুষ এগোতে পারে না। তিনি বলেছেন প্রতিহিংসা করা যাবে না। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের নেত্রী হয়তো আমাদের মাঝে নেই, তিনি থাকলে হয়তো আমরা খুশি হতাম। আমাদের নেত্রী আমাদের মাঝে নেই, তার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আমরা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন সহ্য করেও তাদেরকে আমরা একটা গালিও পর্যন্ত দিইনি, যাতে করে আমাদের নেত্রী কষ্ট না পায়, তার আত্মা কষ্ট না পায়। আমরা আমাদের কষ্ট আমাদের মধ্যে বুকে চাপা দিয়ে আমরা এখনো স্বাভাবিক জীবনযাপন করছি, কারণ আমরা চাচ্ছি না দেশ নেত্রী যে আদর্শ আমাদেরকে শিখিয়ে গিয়েছে সেই আদর্শ আমরা নষ্ট করতে চাচ্ছি না। আমাদের নেতাকর্মীদের উপরে, আমাদের উপরে মামলা হামলা 14 সালের পর থেকে এই আগেকার যে ফ্যাসিস্ট সরকার চালিয়েছে আমাদের উপরে, সেটি এই দেশের সাধারণ জনগণ জানে। এবং আমরা কেউ ঘরে বসে থাকি না। আমাদের কোনো নেতাকর্মী পাবেন না যে মামলা খায় নাই, কোনো নেতাকর্মী পাবেন না যে পুলিশ দ্বারা নির্যাতিত হয় নাই, কোনো নেতাকর্মী পাওয়া যাবে না যে শান্তিতে রাতে ঘুমোতে পেরেছে। অতএব আজকের এই দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে আমরা 14 থেকে 18, 18 থেকে 24 এর মধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে আত্মহতি দিতে হয়েছে। ইতিহাসকে বোঝার জন্য একাধিক দৃষ্টিভঙ্গি জানা জরুরি। তথ্যভিত্তিক আলোচনা আমাদেরকে ঘটনাগুলোকে আরও গভীরভাবে মূল্যায়ন করতে সাহায্য করে।